আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় তেলের দাম বৃদ্ধি, অভিযোগ মির্জা ফখরুলের। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিল ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ, লন্ডনের প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে উন্নত বিশ্বের আশ্বাস মিলেছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান ড মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। সকালে ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়েন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে সিএনজি, অটোরিকশা ও পিকআপ ভ্যানের মতো বিকল্প বাহন খুঁজে নেন তারা। গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সরকার তেলের দাম কমালেই রাস্তায় গাড়ি নামাবে তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। গ্রামে মা মারা গেছেন। আকস্মিক এই দুঃসংবাদে স্ত্রী সন্তান নিয়ে রওনা দেন শরীফুল ইসলাম। কিন্তু সড়কে তো গাড়ি নেই, তাই কখনো সিএনজি, কখনো প্রাইভেট কারে যাওয়ার চেষ্টা তার। আমার আম্মা মারা গেছে, এখন বাসায় যাব, কুষ্টিয়াতে যাব, এখন কোনো গাড়ি নেই। এইরকম দুর্যোগ তো আমরা কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি রাষ্ট্রের এই পরিস্থিতি। শরীফুল ইসলাম সপরিবারে বাড়িতে যাচ্ছেন কুষ্টিয়ায়, কারণ তার মা মারা গেছেন। গাবতলীর বাস টার্মিনালে এসে তিনি কোনো বাস পাচ্ছেন না, যা গাড়ি পাচ্ছেন প্রাইভেট কারের মতো, তার 5 গুণ বেশি ভাড়া চাচ্ছেন। এ পরিস্থিতিতে শরীফুল ইসলাম একটি গাড়ি পেয়েছেন, যার মাধ্যমে এই ভোগান্তি নিয়েই ফিরছেন মায়ের কাছে শেষবার দেখার আশায়। দূর দূরান্তের উদ্দেশ্যে যারা বেরিয়েছেন তাদের সবার ভোগান্তি শরীফুলের মতোই। পিকআপ ভ্যানে পা রাখারও জায়গা নেই। গণপরিবহন না পেয়ে বাধ্য হয়েই নারী পুরুষের এমন ঠাসাঠাসি অবস্থা। সরকার তো জনগণের জন্য, তো জনগণের যদি মানুষ সুখ দুঃখ না বোঝে সরকার কার কাছে যাবো আমরা? গাফিলতি না থাকলে এরকম তো হওয়ার কথা না। প্রাইভেটগুলো 3000 টাকা 2500 টাকা চাচ্ছে, এখন আমার পকেটে তো ওই টাকা নাই। কোটি মানুষের এই শহরে শুক্রবারেও আছে কারো অফিস, কারো ব্যবসার কাজ, কেউ ছুটছে হাসপাতাল, কেউ বা চাকরির পরীক্ষা দিতে। এমন নানা জরুরি কাজে বাসা থেকে বেরিয়েই দুর্ভোগের মুখে তারা। আমরা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসছি। আজকেও আমার 7টা পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা টাকার অভাবে পরীক্ষা না দিয়ে একটা পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। হঠাৎ করে ধর্মঘট দিয়ে দিছে, তা আমরা তো অনেক দূর থেকে আসছি, তা আমাদের পরীক্ষা হলে তো যেতে হবে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, তেলের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসলে বন্ধ থাকবে পরিবহনও। আমরা তো মানুষের সাফারিং করার জন্য গাড়ি বন্ধ করি না, এটা তো সাময়িক। আমরা আমাদের যাতে সবসময় গাড়িটা শান্তি সুষ্ঠুভাবে চলতে পারে, তার জন্য আমরা তেলের দাম একটা সহনীয় পর্যায়ে রাখতে চাচ্ছি। তেলের দাম যদি অনেক বেড়ে যায় তাহলে তো আমরা তেল কিনতেই পারবো না, গাড়ি চালাতেই পারবো না। সড়কে মানুষের অসহনীয় এ ভোগান্তি নিরসনে সরকারকেই এগিয়ে আসার তাগিদ সাধারণ মানুষের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার্থীরা। সকালে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুরা জানান, পরিবহন ধর্মঘটের কারণে নির্ধারিত সময় কেন্দ্রে আসতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আখতারুজ্জামান বলেন, পরিবহন ধর্মঘটে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়লেও তাদের উপস্থিতি ছিল স্বাভাবিক। আসতে তো অনেক প্রবলেম হয়েছে, গাড়ি ছিল না, বাস ছিল না, তো আমাদের সিএনজি কারো রিক্সায় অনেক প্রবলেম হয়েছে। এর জন্য আমরা যতটুকু উপস্থিতি দেখলাম, যে পরীক্ষার হলগুলোতে দেখলাম, তাতে উপস্থিতি এভাবেই থাকে, উপস্থিতির হার এভাবেই থাকে, এটা স্বাভাবিক দেখলাম। এটি ঠিক যে গণপরিবহনের কারণে শিক্ষা কার্যক্রম
এটা যদি বন্ধ করে তাহলে সেটির জন্য আরেকটা ভোগান্তি ডেকে আনে, কারণ সেক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে আছে, একটা পরিস্থিতির মধ্যে আছে। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার অমানবিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগের দুঃশাসনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, জনভোগান্তির কথা না ভেবে নিজেদের পকেট ভরছে সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি নেতারা। এই সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছেই, এখন তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে। পরীক্ষার্থী সহ জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান। তিনি জানান, আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনার মাধ্যমে পরিবহন ভাড়া সমন্বয়ের আশ্বাস দেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় টোল ভাড়া বাড়ানো হয়েছে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। শিগগিরই পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে বসে ধর্মঘটের বিষয়টি নিষ্পত্তি করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের 7টি ইউনিটের সম্মেলন শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তৃণমূলে দল শক্তিশালী হওয়ায় ষড়যন্ত্র করে কেউ আওয়ামী লীগের কিছুই করতে পারবে না বলেও এ সময় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে তেলের দাম যতখানি আছে তার কাছাকাছি আমরা কিন্তু সেইখানেও যাইনি, তার কাছাকাছি জায়গায় আমরা গিয়েছি। সেই জায়গাটিতে এইটার যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা অনেকখানি ভর্তুকি দিয়ে এই তেল বাজারে আমরা বাজারজাত করছিলাম। এই ভর্তুকির পরিমাণও বিরাট, সেই জন্যই এটাকে একটা কমিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। আমাদের কাদের ভাই, আমাদের মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী মহোদয় এই নিয়ে উনি বসবেন এবং একটা সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিল বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ক্লারিজ হোটেলে গোয়েন্দা সংস্থার গোপন নথির আন্তর্জাতিক প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসব দলিল শুধুমাত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের রেকর্ডই নয়, এগুলোকে স্বাধীন দেশের জন্মের ঐতিহাসিক দলিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় এই প্রকাশনার জন্য বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সাথে অংশীদারিত্বে এগিয়ে আসার জন্য ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন এ সেন্টেনারি কালেকশন শীর্ষক একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন শেখ হাসিনা। এটা আমি দীর্ঘদিন এটার উপরে কাজ করেছি। আমার সাথে আমার বান্ধবী বেবি মওদুদ, ও আমার সাথে সবসময় কাজ করছে। তারপর আমি রেহানা, আমার ছোট বোন, আমি যাকে বললাম যে এই ডকুমেন্ট পেলাম, এর মধ্যে অনেক ইনফরমেশন, কারণ আমার আব্বার নাম হিস্ট্রি থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। আই ওয়ার্ক ফর 20 years on this book till 1996 we started, then we started publishing it. এবার বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর।
বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে উন্নত দেশগুলোর আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। লন্ডনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য শুধু $100 বিলিয়ন নয়, তার চেয়ে বেশি অর্থ দিতে ইতিবাচক অবস্থান জানিয়েছে ধনী দেশগুলো। তবে এসব অর্থ ব্যবহারের জন্য বাংলাদেশের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের তাগিদ দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে অনেক প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVM আগের চেয়ে শক্তিশালী হয়েছে। আপনাদেরকে এবং আমাদের ইস্যুগুলো মোটামুটি ভাবে অনেকগুলো গৃহীত হয়েছে এবং এ নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। টাকা তারা দেওয়ার কথা ছিল $100 বিলিয়ন, মোটামুটি ভাবে এটা লাইন আপ হয়েছে এবং মনে হয় শুধু $100 বিলিয়ন না, যদি ঠিক মতো আজকে USA কংগ্রেসে কি হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে সেটা যদি পাস হয় তাহলে $100 বিলিয়ন না $1 ট্রিলিয়ন ইন দ্য প্রসেস সংগ্রহ করা সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের বাস্তুচ্যুত 1 কোটি মানুষের জন্য বাৎসরিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনে। এর পরিমাণ $140 বিলিয়ন। সম্মেলনের চতুর্থ দিনে বিজ্ঞানী, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে বিষয়টি তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জাতিসংঘের এই বিশ্ব সম্মেলনে এবার বিভিন্ন দেশ নানা ইস্যুতে কথা বলছে নতুন করে। বাংলাদেশের প্রসঙ্গ এসেছে জলবায়ু উদ্বাস্তু নিয়ে। উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল সহ যেসব এলাকায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, তাদের বিষয়টি সবার সামনে আনার চেষ্টা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব দুজনই বিভিন্ন ফোরামে তাদের দুর্ভোগ দুর্গতির কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এই সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টে ভার্চুয়ালি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন উন্নয়ন কর্মীরাও। তারা বলছেন, নদী ভাঙা চরাঞ্চলের মানুষেরা যেভাবে প্রতি বছর ক্ষতির শিকার হচ্ছেন তা অব্যাহত থাকলে আগামী 1 দশকে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে ঢাকা শহর কিংবা অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে পারে। এদেরই বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। চরে বসবাসকারী 30 লক্ষ মানুষ তাদের জীবন জীবিকার উৎস হারাচ্ছে, তাদের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বসত ভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রতি 7 জনে 1 জন মানুষ উদ্বাস্তু হতে পারে 2050 সালের মধ্যে। তাদের জন্যই এখন সবচেয়ে বড় শঙ্কার বিষয়, আর যা সামনে আনার তাগিদ দিচ্ছেন তারা। A lot of people are going to the slums in Dhaka or in Chittagong, but what we need to do is actually support the development of secondary cities, and that will require a lot of financing. Already estimates are that Bangladesh needs $145 billion every year. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক করেন বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী ও পরিবেশ সংক্রান্ত আন্দোলন কর্মীদের সাথে। তিনি জানান, বাংলাদেশের এই পরিস্থিতি এখন বিশ্বের সামনে তুলে ধরার সময় এসেছে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 50,000 মানুষ তারা জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগ হয়ে থাকে তার কারণে প্রতিস্থাপিত হয়ে থাকে, বাস্তুচ্যুত হয়ে থাকে। বিষয়টি বিশ্ব ফোরামে আমরা নিয়ে আসার জন্য এই কপ সম্মেলনে এসেছি। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক শক্ত বলেও জানাচ্ছেন প্রতিনিধিরা। বলা হচ্ছে, আগামী 1 দশকে এই জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে কোটি মানুষ উদ্বাস্তু বা ভিটেমাটি ছাড়া হতে পারে। আর সে সকল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এখন তদবির, দেন দরবার করা হচ্ছে এ ধরনের বিশ্ব সম্মেলনে। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, গ্লাসগো, স্কটল্যান্ড। এক সময়ের পার্ক এখন ঘন জঙ্গল, মানুষের বিশ্রাম নেওয়ার জায়গা নেই। তবে দেদারসে চলছে মাদক সেবী আর বখাটের আড্ডা। বলছি রাজধানীর পান্থকুঞ্জ পার্কের কথা। সংস্কার কাজের নামে 4 বছর ধরে বন্ধ রাখা হয়েছে পান্থপথের এই পার্কটি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকা শহরে এমন জঙ্গল বা গাছগাছালি কাঙ্ক্ষিতই ছিল। এতে অক্সিজেনের সরবরাহ বাড়ত, পরিবেশও নির্মল হতো। কিন্তু একটি পার্ক যখন জঙ্গলে পরিণত হয়, তখন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। 2018 সালে জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় রাজধানীর পান্থপথে পান্থকুঞ্জ পার্কটিরও সংস্কার শুরু হয়।
মানুষের প্রবেশ বন্ধ করা হয় চারদিকে টিন শেড দিয়ে। সে যে বন্ধ করা হয়েছে আর খোলার নাম নেই। ঠিকাদার চলে গেছে, জরাজীর্ণ টিনের বেড়া পথচারীদের ঝুঁকির সৃষ্টি করেছে। মশার অভয়াশ্রমে পরিণত হয়েছে পার্কটি। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পার্ক বা খেলার মাঠের প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা, কিন্তু দক্ষিণ সিটির 21 নম্বর ওয়ার্ডের একমাত্র পার্কটির এমন বেহাল দশায় ক্ষুব্ধ বাসিন্দারা। আমাদের ওয়ার্ডে একটা পার্কই সন্দেহ মাদক হিরোইন সিটোয়েন্সি খুব ঘোরাফেরা করে। এটা পার্ক না তো, এটা একটা জরাজীর্ণ একটা জঙ্গলে পরিণত হয়েছে। বসার জায়গা ছিল, পরিষ্কার ছিল, এখন তো নোংরা হয়ে গেছে। পার্কের পাশে উড়াল সড়কের কয়েকটি পিলার বসবে, এ কারণে কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এর জন্য 4 বছর ধরে গোটা পার্ক পরিত্যক্ত রাখাকে দায়িত্ব জ্ঞানহীন বলছেন নগর পরিকল্পনাবিদরা। কোন জায়গাটায় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিয়ারগুলো বসবে এটা যেহেতু এখনো চূড়ান্ত করা যায়নি, যে কারণে কিন্তু আমরা পরিকল্পিত উন্নয়নের যে কাজটি এটা আমরা এই মুহূর্তে করতে পারছি না। জায়গায় পিলার বসবে সেটাকে ডেডিকেটেডলি আমরা আলাদা করে রেখে কিন্তু আমরা একটা খুবই দ্রুততম সময়ের মধ্যে একটা পার্কে মানুষের জন্য ব্যবহার উপযোগী করা খুব বেশি কঠিন কাজ না। মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন, আমরা এই পার্কটাকে যেগুলো জলাকিন মানে জঙ্গল টঙ্গল যেগুলো আছে এগুলো পরিষ্কার করে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাটা আমরা করে দিব। গুলিস্তানের ওসমানী উদ্যানেরও একই অবস্থা। কাজ শেষ না করে চলে গেছে ঠিকাদার। গোস্বা নিবারণে পার্ক করার নামে এলাকাবাসীর গোস্বার কারণ হয়ে দাঁড়িয়েছে সিটি কর্পোরেশনের এমন ভূমিকা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 1 জন পুরুষ ও 2 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,890 জনে। সবশেষ 24 ঘন্টায় 17,446 জনের নমুনা পরীক্ষায় 196 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.12%। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 178 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কুমিল্লা সহ দেশের 22 জেলায় পূজা মণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, রাজনৈতিক স্বার্থ রক্ষায় বারবার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংখ্যালঘুদের সমস্যা সমাধান আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি। এ সময় বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরায় সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান হিন্দু মহাজোটের নেতারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে ঢাকাগামী 2 যাত্রীর কাছ থেকে 4 কেজি স্বর্ণের পেস্ট জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী দেলোয়ার ও রবির লাগেজ ও পেটের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়, যার দাম আনুমানিক 3 কোটি টাকা। বর্তমানে স্বর্ণগুলো কাস্টমস হাউসের গুদামে রাখা আছে। এ বিষয়ে দেলোয়ার ও রবির বিরুদ্ধে মামলা করা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন 11 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়া সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত করার উপর জোর দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেখুন ইশরাত লিমার রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া এরিয়া সদর দপ্তর ও এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চিরঞ্জীব তুমি জাতির পিতা। অনুষ্ঠানের শুরুতে মুজিব বর্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জিইসি পদাতিক ডিভিশন ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে জন্ম হয় আমাদের আজকের এই বাংলাদেশ সেনাবাহিনী। জাতির পিতা আমাদের যে দেশপ্রেম, আত্মত্যাগ এবং অসীম সাহসিকতার শিক্ষা দিয়েছেন তা আমাদের জন্য চির অনুকরণীয় এবং
অনুসরণীয়। বাংলাদেশের মানুষ আজীবন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরস্মরণীয় করে রাখবে উল্লেখ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবদান ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু এমন একটি নাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না এবং যাকে আমরা মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা যেই দলেরই হন না কেন, আমি আপনাদের কাছে আমার অনুরোধ করব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা শিখেন। যদি শ্রদ্ধা করতে পারেন তাহলেই আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখবেন। 1975 সালে তাকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু এই হত্যা যারা করেছিল তারা জানে না যে বাঙালির অন্তর থেকে বঙ্গবন্ধুর নাম কোনোদিনই মিশবে না। এ সময় বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করায় সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, ঐশী ও অবন্তী সিথি। তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম, জমকালো আয়োজনের ফাঁকি চলে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, তোমার বজ্র কণ্ঠের আহ্বানে করেছো। ইশরাত লিমা, এটিএন বাংলা। আগামী 3 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউই ফেস্টিভ্যাল ফ্রেন্ডশিপ। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন এবং এটিএন MCL। এ সময় জানানো হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন এবং দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন MCL এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদুর রহমান মুনিম, মিরর মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহনীয় হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। চিনি, পেঁয়াজ, রসুন ও ডালসহ কয়েকটি মুদি পণ্যের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল আর আটার দাম চলে যাচ্ছে সীমিত আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। শীতের আগাম সবজি সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম বিপর্যস্ত সাধারণ মানুষ। অস্বাভাবিক বাড়তি দামে সংকটে পড়ছেন সীমিত আয়ের ক্রেতারা। এটা আমাদের বলেও কোনো লাভ নাই, বেঁচে থাকার জন্য আমাদের আসলে যুদ্ধ করা ছাড়া আর কোনো কিছুই না। আপনি যদি মনে করেন আমাদের মৌলিক অধিকার নাই, সরকার প্রধান যদি চায় যে এটা থাকবে না, আমরা বাঙালি কিন্তু থাকবে না, তাহলে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা ঠিক হয়ে যায়। বাজার ভরা শীতের আগাম সবজি থাকলেও দাম বাড়তি। পেঁপে, আলু ছাড়া সব সবজির দামই কেজি প্রতি 60 টাকার উপরে। এমন ভাবে দাম চাচ্ছে দোকানিরা যে নিলে নেন, না নিলে নেন, এমন একটা ড্যাম কেয়ার ভাব, কিন্তু আমাদের তো নিতেই হয়। শীতের সবজি তো এতদিনে তো ফুল পাওয়া যাওয়ার কথা, এখন অনেক কমে পাওয়া যাওয়ার কথা, কিন্তু পাওয়া তো যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। চিনি ও ডালের দাম 2-1 টাকা কমলেও ভোজ্য তেল ও আটার দাম বাড়ছেই। সয়াবিন তেলটা এটা নাগালের বাইরে চলে যেতেছে, এটা কোনো আমরা কল্পনাই করা যেতেছে না যে সয়াবিনটা যে কি বোঝা যাইব। প্রতি সপ্তাহে কাস্টমারের ঝগড়া করতে হয়। 1 লিটার ছিল 152-53, এখন 160। আটা আগে তো কিছুদিন আগেও ছিল 70 টাকা, 70-72 টাকা, 75 টাকা। হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে 90 টাকা, 91 টাকা, 92 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা।
তবে দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই 450 টাকা কেজি। ককের বাজারটা একটু কমছে, কেজিতে 20 টাকা কমছে। আগে আমরা 330-40 টাকা বিক্রি করছি, এখন বিক্রি করি 310-20। আর ফার্মের মুরগি এখন ফার্মেরটাও 10 টাকা কেজিতে কমছে, 170 টাকা বিক্রি করি এখন। শুল্ক কমিয়ে আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমানো যায়নি চালের দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। চলে গেলেন ভারতের বরেণ্য রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে রবীন্দ্র সদনে নেওয়া হয় তার মরদেহ। দুপুর পর্যন্ত সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে সেখান থেকে তার বাসভবন ও একডালিয়া এভারগ্রিন ক্লাবে নিয়ে যাওয়া হয় প্রয়াত এ নেতার মরদেহ। বিকেলে তাকে কেওড়াতলা মহাশ্মশানে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যুতে দেশটির রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পছন্দের রেস্টুরেন্টে বন্ধুদের একসাথে খাবার খাওয়ার সুযোগ করে দিতে উদ্বোধন হলো নতুন একটি অ্যাপ। সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবে ফুড পেট্রন্স নামের অ্যাপটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির 3 তরুণ উদ্যোক্তা। নতুন এই অ্যাপ ব্যবহারে গ্রাহকরা হোটেল এবং রেস্টুরেন্ট বুকিং সহ উপভোগ করতে পারবেন বিভিন্ন অফার। সেই সাথে কাছাকাছি এই অ্যাপ ব্যবহারকারী কোনো বন্ধু থাকলেও তার অবস্থান জানাবে ফুড পেট্রন্স। পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে 4 ঘন্টার বিমান যাত্রা শেষে বিকেল 5:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। বিমর্ষ সৌম্য, মুস্তাফিজরা ব্যক্তিগত গাড়িতে নিজ বাসস্থানে যান। তবে দেশে ফিরে বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় তেলের দাম বৃদ্ধি, অভিযোগ মির্জা ফখরুলের। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিল ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ, লন্ডনে প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে উন্নত বিশ্বের আশ্বাস মিলেছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।